আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার ভাইরা এবং ফাইন্যান্সের রিলেটেড যারা কমার্সের সাবজেক্টে আছেন, যারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছেন এবং যারা প্র্যাকটিক্যালি এই ফিল্ডের সাথে আছেন, সকলকে কলর লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং ক্যাপিটাল ইনসাইট বিডির পক্ষ থেকে। তো আমার নিজের এই ওয়েবসাইটের প্রত্যেকটা টুলস আমার তৈরি। আমি চেষ্টা করছি আমার যেটুকু জ্ঞান আছে সীমাবদ্ধতার মধ্যে থেকে আপনাদেরকে একটু আমার নলেজটা শেয়ার করা, যদি কারো উপকারে লাগে। তো আমি এখন ফাইন্যান্সের একটা কোর টপিকস, কস্ট অফ ক্যাপিটাল, এটা নিয়ে আমি একটু কথা বলবো। এটার সিলেবাস ক্লাস 9 থেকেই আছে। আমি দেখেছি 9-10-এর যে নতুন বই, সেখানে প্রবলেম যেগুলো আছে আমি ভিডিও দিয়েছি, সৃজনশীল সলভ করেছি, কিন্তু ইন জেনারেল সাবজেক্টের উপর কোনো ভিডিও করি নাই। আমার এই ভিডিওটা একইভাবে সবার জন্য প্রযোজ্য। ক্লাস 9-10, ইন্টারমিডিয়েট, যারা অনার্স বা মাস্টার্স লেভেলে লেখাপড়া করছেন, এবং ইভেন ব্যাংকিং ডিপ্লোমা, স্পেশালি ব্যাংকিং ডিপ্লোমা ব্যাংকার ভাইদের জন্য আমি এখানে বিগত 2টা পরীক্ষার প্রশ্ন আমি সলভ করব। কিভাবে করতে হয় আমি এটা দেখাবো এবং এখানে সেটা সলভ করব। পাশাপাশি আমি কোর কনসেপ্টগুলো আমি একটু ব্যাখ্যা করব। তো কোর কনসেপ্ট এটা ক্লাস 9-এও যা, অনার্সেও তাই, আপনার ব্যাংকিং ডিপ্লোমাও তাই। এখন কস্ট অফ ক্যাপিটাল কি, এটার সংজ্ঞা সব ক্ষেত্রেই সমান, বা কিভাবে এর ফর্মুলাগুলো, কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, এটা সবার জন্য প্রযোজ্য। তোর কাজেই এটা মনে করে আমি এই এপিসোডটা যেটা আমি করছি এটা সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। তো চলেন, আমি বেসিক্যালি আমার মেন ফোকাস থাকবে ব্যাংকিং ডিপ্লোমার উপর, কিন্তু সবারই যেটা উপকারে আসবে যদি ভিডিওটা আমার A to Z শুনেন। তো চলুন আমরা আমি ওয়েবসাইট, আমার ক্যাপিটাল ইনসাইট বিডি, এখানে একটা পেজ আছে। যে পেজটা কিভাবে আপনারা সেই পেজে যাবেন, আমি যদিও এই ভিডিওর শেষে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমি এই পেজটা লিংক দিয়ে দেব, এই কস্ট অফ ক্যাপিটালের, যাতে করে আপনারা সবাই সেখানে ইজি অ্যাক্সেস নিতে পারেন। তো চলুন যাই দেখি আমার ওয়েবসাইটের সে মেন। আচ্ছা, এইখানে এইটা হচ্ছে আমার মেন ওয়েবসাইটের হোম পেজ। যারা এর ইতিমধ্যে আমার এটা ব্যবহার করেছেন তারা জানবেন। এটা বেসিক্যালি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ইউএস এর ক্যাপিটাল মার্কেট নিয়ে আমার এখানে অ্যানালাইসিস করা আছে, এবং এটা কন্টিনিউয়াস চলমান। আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করি, এবং এখানে আমার এই ওয়েবসাইটে আপনি দেখবেন এখানে যে এডুকেশন ব্লগ বলে একটা মেনু দেওয়া আছে। এই মেনুর মধ্যে কিন্তু ভাগ করে দেওয়া আছে ক্লাস নাই, এই যে এখানে একাডেমিক কোর্স সহ এবং ব্যাংকিং ব্যাংকিং ডিপ্লোমার যে রিলেটেড কোর্স, এখানেও কিন্তু আমার অনেক লেখালেখি আছে। আপনারা যারা দেখেন নেই তারা দেখবেন। তো চলুন, আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি সেই পেজটা কিভাবে পাবো আমরা। এটা যেহেতু কোনো মেনুর মধ্যে নাই, এটা পোস্টের মধ্যে আছে। আপনি এখানে সার্চ বাটন আছে, এই যে এখানে সার্চে ক্লিক করবেন, দেওয়ার পরে এখানে দিবেন কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল, এই যে কস্ট অফ ক্যাপিটাল কোর কনসেপ্ট অ্যান্ড ক্যালকুলেশন, এটাতে আপনি ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনি পেজে চলে আসলেন। এইখানে আসার পরে এখানে আপনি রাইটিং গুলো পাবেন। তো আমি এখানে ইংরেজিতে লেখা আছে, বিশেষ বিশেষ করে এটা যাতে আমার ইন্টারন্যাশনাল ইউজার যারা আছে তারাও যেন সমভাবে উপকৃত হয়, এই জন্য আমি এটাকে আর বাংলা করি নাই। এটা তো বাংলা করা সবার জন্য ইজি। আপনারা যারা বাংলা করতে চান এখানে জাস্ট কপি করে গুগলে ইয়েতে দিলেই সে বাংলা করে দেবে আর কি। আমি বাংলাটা রাখি নাই এখানে ইচ্ছা করেই। সবার জন্য এটা হবে আর কি। আর যারা বিশেষ করে ব্যাংকিং ডিপ্লোমা ফোকাস, তো ব্যাংকার ভাইয়েরা অবশ্যই ইংরেজিতে এটুকু নলেজ তাদের আছে, এটা বলার অপেক্ষা রাখে না। তা আমি আসলে এখন বলবো যে কস্ট অফ ক্যাপিটাল জিনিসটা কি। তো কস্ট অফ ক্যাপিটাল বলতে আমরা এখানে ক্যাপিটালের একটা সংজ্ঞাগত একটু পার্থক্য আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হলো অ্যাকাউন্টিং এ ক্যাপিটাল বলতে আমরা বুঝি যে যেটা মালিকরা দিয়েছে যে অংশটা, সেটাকে আমরা বলি ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি। অর্থাৎ যদি এক মালিকানা কারবার বা পার্টনারশিপের ক্ষেত্রে যারা দিচ্ছে টাকা, এটা তাদের ইকুইটি, এটা মালিকের টাকা। আর যদি কোম্পানি হয় সেক্ষেত্রে সাধারণ শেয়ার ইস্যু করে যেটা নিয়ে আসছে সেটাকে আমরা বলি পিওর ইকুইটি। সেটাই নিয়ে হলো কস্ট অফ ইকুইটি। আর প্রিফারেন্স শেয়ার তো আলাদা,
অগ্রাধিকার শেয়ার যেটা ডিভিডেন্ড ফিক্স থাকে সেটা আলাদা। তো আমি যেটা এখানে মেন কনসেপ্ট হচ্ছে যে ক্যাপিটালের যে পার্থক্য ফিনান্স এবং অ্যাকাউন্টিং এর মধ্যে। যেমন এটা বলে আমি মেন আলোচনায় যাব। যেমন আমরা যখন একটা জার্নাল করি যে একজন ব্যবসা শুরু করলো তার নিজের 1 লক্ষ টাকা এবং ব্যাংক থেকে 20,000 টাকা ঋণ নিয়ে জানুয়ারির 1 তারিখে একটা ব্যবসা শুরু করলো, তাহলে জাবেদা কি হবে? তো জাবেদা আমরা দুইটাই 1 লাখ টাকা নিজের টাকা, এটাকে আমরা নগদ টাকা, এটাকে ক্যাশ বলতেছি, ডেবিট। আবার ঋণ নিয়েছে 20,000 টাকা, এটাকে আমরা ক্যাশ বলতেছি। তো নগদ হলো 1,20,000 টাকা ডেবিট হলো। আর ক্রেডিট অপোজিট সাইডে, ক্রেডিট থাকবে হচ্ছে 1 লাখ টাকা মূলধন, কারণ এটা মালিক দিয়েছে। আর 20,000 টাকা কি করছে, সে ব্যাংক ঋণ নিয়েছে, তখন ঋণ হিসাব ক্রেডিট করি। তার মানে কি, এখানে আমি মূলধন আলাদা দেখালাম আর ঋণ আলাদা দেখালাম। কিন্তু ফিনান্সে আমরা যখন ক্যাপিটাল বলবো, তখন বুঝবো যে টোটাল ফান্ড। এটা বরোড ফান্ড হতে পারে, এটা ওনার্স ইকুইটি হতে পারে। অর্থাৎ আমি যখন ফিনান্সে বুঝবো যে কস্ট অফ ক্যাপিটাল, তার মানে বুঝতে হবে আমার এখানে যে সোর্স যাই হোক না কেন, এটা ঋণ করা হোক আর হচ্ছে বা মালিকরা দেখ বা প্রিফারেন্স শেয়ার ইস্যু করে নিক, তিনটা মেন উৎস নিয়ে আমরা এখানে যে লং টার্ম ফাইন্যান্সিং এর যে তিনটা মেন উৎস, একটা ঋণ নেওয়া, সেটা বন্ড ইস্যু করে হতে পারে, ডিবেঞ্চার ইস্যু করে হতে পারে। তো বন্ড ডিবেঞ্চার কি, এগুলো নিয়ে আমি পরে আমার একটা ভিডিও, যদিও আমার একটা আছে 9-10 স্ট্যান্ডার্ডে, কিন্তু আমি পরে ব্যাংকিং ডিপ্লোমা রিলেটেড ভিডিও করব। তো এই মুহূর্তে আমি বোঝাতে যাচ্ছি এটাই যে তাহলে ক্যাপিটাল বলতে ফিনান্সে আমরা বুঝবো যে টোটাল ফান্ড এমপ্লয়েড ইন দ্য বিজনেস বা অর প্রজেক্ট। অর্থাৎ আমি যে টোটাল ফান্ডটা অ্যাকুমুলেট করেছি আমার ব্যবসাটা রান করার জন্য, সেটার সোর্স হতে পারে ইকুইটি ক্যাপিটাল বা প্রিফারেন্স শেয়ার ইস্যু করে অথবা ঋণ নিয়ে। এই টোটালটাকে আমি বলবো ক্যাপিটাল। তাহলে আমার কস্ট কি? তাহলে কস্ট, তিনটা সোর্সের 3 রকম কস্ট: ইকুইটির একটা কস্ট, প্রিফারেন্স শেয়ারের একটা কস্ট, আর ঋণের একটা কস্ট। তাহলে এই যে ফান্ড কালেক্ট করছি আমরা বিজনেস চালাতে গেলে, এই যে এই বিভিন্ন এই যে সোর্স, এই সোর্সের টোটাল কস্টগুলোকে যখন আমি ওয়েটেড অ্যাভারেজ করি, কেন ওয়েটেড অ্যাভারেজ করি, যে কারণ আমরা সব ক্যাপিটাল যদি সমানভাবে নিতাম, হয়তো 5 টাকার ঋণ, 5 টাকার প্রিফারেন্স শেয়ার, 5 টাকা বা 5 কোটি আমরা যাই বলি, আবার 5 কোটি হলো ঋণ, ডেট, তাহলে কিন্তু আমার ওয়েটেড অ্যাভারেজ করা লাগতো না। কিন্তু আমরা এক এক উৎসের ঋণের এক ফান্ডের পরিমাণ এক এক রকম, যে কারণে আমাকে ওয়েটেড অ্যাভারেজ করতে হয় সঠিক চিত্রটা পাওয়ার জন্য। তো ওয়েটেড অ্যাভারেজ করে আমাকে কস্টটা নির্ণয় করতে হয়। তাহলে কস্ট অফ ক্যাপিটাল কি? কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে, তাহলে আমার যে সোর্স অফ ফান্ড, আমি যে ইকুইটি ক্যাপিটাল নিয়ে আসতেছি, বিজনেসে আসছে বা প্রিফারেন্স শেয়ার আসছে বা ডেট আসছে, ঋণ আসছে, তাহলে এইগুলোর ওয়েটেড অ্যাভারেজ কস্টটা হচ্ছে আমার কস্ট অফ ক্যাপিটাল। তাহলে অন্যভাবে যদি বলতে চাই, যে এটাকে বলা হয় কোম্পানির মিনিমাম, একটা ফার্মের মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। অর্থাৎ ওই কোম্পানি বা ওই ফার্মকে যদি সাস্টেন করতে হয়, তাকে যদি টিকে থাকতে হয়, তার ভ্যালু যদি ইরোশন না হয়, আমি ধরলাম না যে সে গ্রোথ করলো, অ্যাটলিস্ট তাকে মার্কেটে যদি টিকে থাকতে হয়, তাহলে তাকে কি করতে হবে, অ্যাটলিস্ট ওই পরিমাণ, যে পরিমাণ তার খরচ। অর্থাৎ আমি ফান্ড নিয়ে আসছি ইকুইটি হোল্ডারের কাছ থেকে, আমি ফান্ড নিয়ে আসছি প্রিফারেন্স শেয়ার হোল্ডারের কাছে, আমি নিয়ে আসছি ঋণ নিয়েছি, তাহলে আমার যে টোটাল যে আমার ফান্ডটা, ক্যাপিটালটা আমি ইনভেস্ট করছি বিজনেসে, সেই ক্যাপিটালের যে কস্ট, সেই মিনিমাম এইটুকু টাকা আমাকে আয় করতে হবে বিজনেস থেকে। না হলে কি হবে, এটা যারা কমন শেয়ার হোল্ডার তারা লুজার হবে। কারণ ডেট হোল্ডার তারা তো সময় যাবে, তারা ইন্টারেস্ট নিবেই, নাহলে মামলা করে কোম্পানিকে দেউলিয়া করে দিবে। আবার যারা প্রিফারেন্স শেয়ার হোল্ডার, তারা কি প্রফিট হলে সে তার আগে ডিভিডেন্ডটা নিয়ে নেবে, তার ডিভিডেন্ডটা আগে দিতে হবে। তাহলে লাস্টে কে থাকলো, ওই বালিশ খেলার মতো, লাস্টে এসে যার হাতে পড়বে সে হচ্ছে আউট। সেই লাস্ট প্লেয়ারটা হচ্ছে কমন শেয়ার হোল্ডার। তারা যেমন, তারাই হচ্ছে অরিজিনাল মালিক। তো অরিজিনাল মালিক কি করে, সে হলো পুরা রিস্কটা সে তার নিজের শোল্ডারে নেয়। তাহলে আমরা
তারও একটা এক্সপেকটেশন আছে। এখন ইন জেনারেল সেন্সে আমরা মনে করি যে মালিকের টাকা, সে তার আবার কস্ট কি, এটার তো কোনো ফিক্সড রেট নাই, তো এর আবার কস্ট কি। প্রিফারেন্স শেয়ারের বুঝলাম আমরা যে ফিক্সড রেট আছে ডিভিডেন্ডের, ঋণের ক্ষেত্রে ফিক্সড ইন্টারেস্ট রেট আছে। তাহলে ইয়ার ক্ষেত্রে ইকুইটি হোল্ডার, তাদের তো কোনো রেট নেই, তাদেরকে তো ডিভিডেন্ড না দিলেও কিছু করতে পারবে না। তো তারপরে কেন আমরা হিসাব করব? কারণ যে তারা, তাদের একটা এক্সপেকটেশন আছে, তারা যে ইনভেস্ট করেছে, তারা যে শেয়ার কিনেছে একটা কোম্পানির, বা তারা বিনিয়োগ করেছে এখানে, তো বিনিয়োগ করার পরে তার একটা এক্সপেক্টেড রিটার্ন প্রত্যাশা করতে, এক্সপেক্টেড রিটার্ন আছে তাদের মনে মনে, তারা একটা রিটার্ন প্রত্যাশা করে যে আমি এই টাকাটা খাটাচ্ছি, বছরে আমার 10% কি 15% কি 20% আমাকে এখান থেকে আমি আয় পাবো। তাহলে কস্ট অফ ইকুইটিটা আর কিছুই নয়, এটা হচ্ছে, যেহেতু তার কোনো নির্দিষ্ট নাই, তাহলে এটার কিছু ফর্মুলা আছে। আমি গতদিন এর আগের ক্লাসে আমি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, সিএপিএম, সেটাতে আমি দেখেছি যে এক্সপেক্টেড রিটার্ন কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তাহলে এক্সপেক্টেড রিটার্ন সমান সমান অ্যাজ পার সিএপিএম, রিস্ক ফ্রি রেট প্লাস রিস্ক প্রিমিয়াম ইনটু বেটা অফ দ্য ফার্ম। অর্থাৎ আমি যেখানে যেই প্রজেক্টে বা যেই সিকিউরিটিতে আমি ইনভেস্ট করতেছি, যেই স্টক কিনতেছি, তাহলে তার স্পেসিফিক যে বেটা, তার যে ভোলাটিলিটি মার্কেটের সাথে, সেই বেটা দিয়ে গুণ করতে হবে মার্কেট রিস্কের সাথে। তাহলে রিস্ক প্রিমিয়াম, অন্যভাবে যদি বলতে চাই, তাহলে রিস্ক ফ্রি রেট প্লাস রিস্ক প্রিমিয়াম, রিস্ক প্রিমিয়ামের সাথে আবার গুণ দিতে হবে ফান্ড স্পেসিফিক যে বেটা রিস্ক, এটা গুণ দিলে টোটালটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য কমন সিকিউরিটি হোল্ডার। তাহলে আমরা এখানে মেন যে থিমটা আমি বোঝানোর চেষ্টা করছি যে কস্ট অফ ইকুইটি, তাহলে কি কস্ট অফ ইকুইটিটা হচ্ছে যে সাধারণ যারা বিনিয়োগকারী, যারা শেয়ার কিনেছে একটা কোম্পানির, ইনভেস্ট করেছে সেখানে, তাহলে তার একটা এক্সপেকটেশন আছে, সেটাই হচ্ছে কস্ট অফ ইকুইটি। আর কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, সেটা তো একটা ডিভিডেন্ড স্পেসিফিক বলা থাকবে, 10% বা 20% একটা ডিভিডেন্ড, বা 15% ডিভিডেন্ড দিবে ইয়ারলি। তাহলে সেটার ভিত্তিতে আমরা কস্ট অফ প্রিফারেন্স শেয়ার বের করতে পারবো। আমি ফর্মুলাগুলো আমি আজকে গ্রাজুয়ালি দেখাবো, আমি জাস্ট ওভারভিউ করে যাচ্ছি। আর ডেটের ক্ষেত্রে, ডেটের তো বলাই থাকবে কত পার্সেন্ট রেটে ইন্টারেস্ট দিতে হবে। শুধু ডেটের ক্ষেত্রে একটা বিষয় কাজ করবে, সেটা হলো ট্যাক্স রেট। সেই ট্যাক্স রেটের কারণে অ্যাকচুয়াল খরচটা কমে যায়, ডেটের ইফেক্টিভ রেট রিটার্নটা, রেট বার্ডেনটা কমে যায়। কারণ কি? কস্ট বার্ডেনটা। কারণ আমি যদি পুরো টাকাটা ঋণ না নিতাম, মালিক দিত, তাহলে পুরো টাকাটার উপরে আমাকে ট্যাক্স দিতে হতো। কিন্তু যেহেতু ইন্টারেস্ট এক্সপেন্সেস ট্যাক্সেবল, এই জন্য ট্যাক্সেবল ইনকাম নির্ধারণের আগে বাদ দিতে হয়। আহ, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম কমে আসে ইন্টারেস্ট অ্যামাউন্টটা বাদ দেওয়ার পরে। সে কারণে ইনডাইরেক্ট ভাবে কিছু টাকা সেভ হয়। তো সেই সেভিংটা কি করতে হয়? যেহেতু এই সেভিংটা পাওয়া যায় শুধু ওই ঋণ ক্যাপিটালটা ব্যবহার করার কারণে, এই জন্য ঋণের ইফেক্টিভ রেটটা কমায় প্রকৃত চিত্রটা বের করা হয়। কারণ এখানে ফিনান্সের উদ্দেশ্য হচ্ছে যে আমার অ্যাকচুয়াল ইয়েটা ডিটারমাইন করা, যে কস্টটা কি আমার। আমি যদি কস্ট না জানি কোনো ব্যবসায়, আমি যদি একটা জিনিস কিনেছি 10 টাকায় কিনেছি, না আমি 8 টাকায় কিনেছি, এটাই যদি না জানি, তাহলে আমি বিক্রি করবো কত টাকায়, আমার লাভ করতে হবে কিভাবে, আমার লাভ হচ্ছে না লস হচ্ছে আমি কিভাবে বুঝবো? তাহলে আমাকে ফার্স্ট জানতে হবে যে আমি কত টাকায় কিনেছি। তাহলে আমি যখন বিজনেস করছি, ফিনান্সের একটা আমরা একদম প্রফেশনাল বা স্টুডেন্ট বা গ্রাজুয়েট আমরা যাই বলি, যে যে ব্যাংকার, তাহলে আমাকে জানতে হবে যে আমি যে এই যে বিভিন্ন সোর্স থেকে আমি টাকাটা কালেক্ট করছি, এর কস্টটা কি। তাহলে আমাকে যদি আমি এই কস্টটা আইডেন্টিফাই করতে না পারি অ্যাকুরেটলি, তাহলে পরে কিন্তু আমি বুঝতে পারবো না আমি আর আসলে কোন দিকে যাচ্ছি। তো এই সেন্সে বলা হয় যে কস্ট অফ ক্যাপিটালকে অন্যভাবে যদি আমরা বলি, এটাকে বলা যায় কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য মিনিমাম it is the minimum return of a firm must earn to satisfy its investors and preserve shareholder value। অর্থাৎ আমি যেটা বললাম, শেয়ার হোল্ডার বা কমন শেয়ার হোল্ডার তারাই তো মালিক অ্যাকচুয়ালি। তাহলে যদি একটা কোম্পানি মিনিমাম যে তার খরচটা কি, কস্ট, বিভিন্ন যে টাকা কালেক্ট করেছে, সেটুকু যদি সে আয় না করতে পারে, তাহলে আলটিমেটলি এর বার্ডেনটা যাবে কার উপরে? শেয়ার হোল্ডারদের উপরে, কমন শেয়ার হোল্ডার যারা এই কোম্পানির মালিক। তার কারণ তারা প্রফিট হলে তারা ডিভিডেন্ড পাবে, না হলে তারা পাবে না। এবং লুজার হলেও কোম্পানি তাদের ঘাড়ে চাপবে, তাদের শেয়ারের ভ্যালু কমে যাবে। তো এই জন্য বলতেছি যে কস্ট অফ ক্যাপিটাল, তাহলে আমরা দুই সেন্সে বললাম। যে প্রথম একটা সেন্স হলো যে আমি টোটাল যে ফান্ড কালেক্ট করতেছি বিভিন্ন উৎস থেকে, প্রত্যেকটা উৎসের যে আলাদা আলাদা খরচ, এইগুলোকে
কোন উৎস থেকে কত পরিমাণ টাকা নিচ্ছি এর ওয়েট দিয়ে গুণ দিলেই আমরা পেয়ে যাব ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এইটাই হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। অর্থাৎ আমরা যখন ওই কোম্পানি কোনো প্রজেক্ট নিবে, নতুন কোনো প্রজেক্ট বা কোথাও ইনভেস্টমেন্টে যাবে, তাহলে তাকে কিন্তু ইভ্যালুয়েট করতে হবে। আমরা এনপিভি যখন করব, আইআরআর যখন করব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এর পরের আমি পর্বটা করবো এনপিভি আইআর এর উপর, আইআরআর এবং পেব্যাক পিরিয়ডের উপর, এর পরের ভিডিওটা। তো সেখানে যা দেখবো অ্যাকচুয়ালি যে এই যে ওখানে একটা রেট লাগবে, ডিসকাউন্ট রেট। সেই ডিসকাউন্ট রেটটা কি আসলে? এই ডিসকাউন্ট রেটটাই হচ্ছে এই কস্ট অফ ক্যাপিটাল মিনিমাম, যেটা এটা হচ্ছে মিনিমাম, অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে আমরা বলি মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এ ফার্ম মাস্ট আর্নস টু স্যাটিসফাই ইটস স্টেক হোল্ডার্স অর টু সার্ভাইভ। অর্থাৎ একটা কোম্পানিকে তাকে যদি সার্ভাইভ করতে হয়, তার যে মিনিমাম আর্নিং সেটা অবশ্যই হতে হবে তার যে কস্ট অফ ক্যাপিটাল, অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল তার সমান। আদারওয়াইজ সে লং রানে যে আর টিকতে পারবে না। তাহলে এখানে আমরা তিনটা সোর্স নিয়ে কথা বললাম, একটা হলো কস্ট অফ ইকুইটি, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার এবং কস্ট অফ ডেট বা ঋণ। তো আমরা এখন গ্রাজুয়ালি একটু নিচের দিকে যাই। তো এটার একটু পড়ি, এখানে এই বিষয়টা একটু পড়লে আর একটু বুঝতে সুবিধা হবে। ইন দ্য realm of corporate finance and banking, the cost of capital stand as a cornerstone concept. It represents the minimum rate of return that a company must earn on its investments to maintain its market value and satisfy its stakeholders. For banks, it is a critical metric in lending decision, project evaluation, and capital education assessments. At its core, the cost of capital is the opportunity cost of funds, the return that investor, both debt and equity holders, expect for providing capital. A firm that fails to earn at least its cost of capital will destroy shareholder value and erode its financial standing. Very, very effective and core concept. তার মানে কি, যারা ইনভেস্ট করছে কোম্পানিতে, শেয়ার কিনছে বা ঋণ দিচ্ছে বা প্রিফারেন্স শেয়ার নিচ্ছে, প্রত্যেকের কিন্তু একটা এক্সপেকটেশন আছে। সে কিন্তু এমনি এমনি টাকা দেয় নাই, তার টাকা, তার অপরচুনিটি কস্ট আছে। সে যদি এই কথার কথা, সে যদি বেক্সিমকো বা ইউনিলিভারের শেয়ার না কিনতো, ওই টাকা দিয়ে সে ইয়াতে রাখতে পারতো, আহ, সঞ্চয়পত্র কিনতে পারতো, তাহলে তার আর লাভ হতো। কিন্তু সে অতিরিক্ত রিস্ক নিয়েছে এখানে, তাহলে তার একটা এক্সপেকটেশন আছে, তার অপরচুনিটি কস্ট আছে। অর্থাৎ সে টাকা যে এখানে ইনভেস্ট করছে, এই টাকাটা তার এখানে ব্লক হয়েছে, এই টাকাটা তার কাছে থাকলে সে অন্য জায়গায় ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারতো, এটাই তার অপরচুনিটি কস্ট। তাহলে এইগুলো সব কনসিডার করে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে একটা ফাইন্যান্সের একটা ভাইটাল পার্ট। কোম্পানিকে নিখুঁত ভাবে অ্যাকুরেট কস্ট অফ ক্যাপিটাল তাকে নির্ণয়ের উপরে এটার গুরুত্ব অসীম। কারণ এইটা যদি সঠিকভাবে নির্ণয় করতে পারে, তাহলে সে বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে তার কোনো প্রজেক্টে ইনভেস্ট করলে প্রফিট হচ্ছে কিনা। কারণ এই কস্টের সাথে সেখানকার রিটার্ন, বিশেষ করে যখন আমরা বলি আইআরআর, আইআরআর মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, দ্যাট ইজ cost of average cost of capital of a firm. So আমরা বুঝলাম যে আসলে কস্ট অফ ক্যাপিটাল কি এবং এর গুরুত্বটা কি। এখন আমরা তাহলে এটা কেন ক্রিটিক্যাল সবার জন্য বলছি, ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল। কোনো নতুন ইনভেস্টমেন্ট যদি আমরা নিতে চাই, তাহলে তাকে আমাকে বিশ্লেষণ করতে হয় যে এটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল কিনা। তো ফাইন্যান্সিয়ালি ভায়াবল করতে হলে আমরা টাইম ভ্যালু কনসেপ্ট, টাইম ভ্যালুর উপরে আমার ভিডিও দেওয়া আছে, যদিও ক্লাস 9-10-এর সিলেবাস অনুযায়ী, বাট এটা তো কোর কনসেপ্ট। যদি আপনারা যারা ব্যাংকার ভাইরা আছেন, তারা সেই ভিডিওগুলো দেখতে পারেন, এখানে প্লে লিস্ট করা আছে আমার আলাদাভাবে টাইম ভ্যালুর উপরে এবং আপনার রিস্ক অ্যান্ড আনসার্টেনিটির উপরে। তো এগুলো কোর কনসেপ্ট, এই দুইটা চ্যাপ্টার আপনার ওখান থেকে ভিডিওগুলো আপনারা একটু শুনে নেবেন। আমি আর এটা রিপিট করতে চাই না। আমি জাস্ট এনপিভি আইআরআর যেহেতু ওই সিলেবাসে ওখানে নাই, আমি এটা আপনাদের স্ট্যান্ডার্ডে আমি আলোচনা করব এবং আমি কিছু প্রবলেমও সলভ করে দেবো। তো আবারও বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করবেন, এইটুকু প্রত্যাশা আপনাদের প্রতি রইল। তো আমরা কন্টিনিউ করি। তাহলে প্রথম হলো ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালে, এই ক্ষেত্রে আমার জানাটা করতে গেলে আমাকে কস্ট অফ ক্যাপিটালের যে রেট, এই রেট দিয়ে আমরা ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল করি, ডিসকাউন্ট রেটটা ব্যবহার করি এই কস্ট অফ ক্যাপিটালের রেট।
ওই যে আইআর এর সাথে যখন আমি তুলনা করি বা এনপিভি বের করি, তখন আমাকে এনপিভি বের করার সময় আমাকে ডিসকাউন্ট ফ্যাক্টর ব্যবহার করতে হয়, সেটাই হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। সুতরাং ডিম আগে না মুরগি আগে? তো আমাকে যদি আমি এনপিভি করতে চাই তাহলে পরে আমাকে ডিসকাউন্ট ফ্যাক্টর লাগবে, আর ডিসকাউন্ট ফ্যাক্টরের জন্য আমার দরকার কস্ট অফ ক্যাপিটাল। যদিও পরীক্ষার সময় আমরা যখন ইয়ে করি বা আমাদেরকে একটা প্রবলেম দেওয়া হয় তখন কিন্তু ডিসকাউন্ট রেটটা বলে দেওয়া থাকে। তো আসলে আমরা ওইটা বলে দেওয়া থাকে, কিন্তু আমরা ওই ডিসকাউন্ট রেটটাই আসলে আমরা এখানে দেখবো যে কিভাবে বের হয় ওই ডিসকাউন্ট রেটটা, যেটা আমরা ব্যবহার করি এনপিভি তৈরি করি বা আইআর করার সময় ব্যবহার করি। আইআর করার সময় তো অ্যাকচুয়ালি ব্যবহার করি না, আইআরটা তুলনা করি ইয়ার সাথে। যদি আইআরটা যদি দেখি আমরা ওই ডিসকাউন্ট রেট মানে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চেয়ে বেশি হয় তাহলে প্রজেক্ট ভায়াবল, আর যদি কম হয় তাহলে প্রজেক্ট ভায়াবল না। তারপরে কি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার বলতে কি, যে আমার টোটাল ক্যাপিটাল এর কত অংশ আমি ঋণ নিব, কত অংশে আমি প্রিফারেন্স শেয়ার ইস্যু করব, কত অংশ আমি কমন শেয়ার হোল্ডার ইস্যু করব। তাহলে এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটার উপরে কিন্তু ফার্মের এটা উদ্দেশ্য থাকে যে কস্টকে মিনিমাইজ করা। তাহলে এটারও একটা এই ক্যাপিটাল স্ট্রাকচার ফরমেশনেরও কিছু রুলস টেকনিক্স আছে, এগুলো নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করব, এই মুহূর্তে নয়। এখন খালি আমরা এইটুকু বুঝি যে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, অর্থাৎ আমি কত পার্সেন্ট আমি ঋণ থেকে নিব, কত পার্সেন্ট প্রিফারেন্স শেয়ার ইস্যু করব, কত পার্সেন্ট আমি কমন ইকুইটি থেকে নেব, অর্থাৎ আমার টোটাল ফান্ডের 100% করতে গেলে, এই ডিসিশনটা নিতে গেলে আমাকে এটা জরুরি। পারফরমেন্স মেজারমেন্ট, কোনো কোম্পানি বা প্রজেক্ট ভালো করতেছে কিনা এটা মেজার করতে হলে আমাকে অবশ্যই কস্ট অফ ক্যাপিটাল জানতে হবে, এটার সাথে তুলনা করতে হবে। তারপর রেগুলেটরি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, ইন ব্যাংকিং ইট ফিডস ইনটু দ্য প্রাইসিং অফ লোনস অ্যান্ড দ্য অ্যাসেসমেন্ট অফ রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্নস। অর্থাৎ লোনের যখন প্রাইসিং করা হয় এবং রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন করা হয়, তাহলে ব্যাংকেরও তো কস্ট অফ ফান্ড আছে, ব্যাংকেরও কস্ট অফ ফান্ড আছে, সে হলো ডিপোজিটরদেরকে ইন্টারেস্ট দেয়, তারপরে যারা শেয়ার কিনেছে বা যারা স্পন্সর শেয়ার হোল্ডার তাদেরকে ডিভিডেন্ড দেয়। তাহলে এরও ব্যাংকও অ্যাজ এ ফার্ম তারও কস্ট অফ ক্যাপিটাল আছে। তাহলে সে যখন লোনের প্রাইসিং করে যে কোন লোনের কত পার্সেন্ট রেট করবে, এই ক্ষেত্রে তার ভিত্তিটা তার বেসটা কাজ করে কস্ট অফ ক্যাপিটাল। সুতরাং এইটা সমানভাবে সবার ক্ষেত্রে এটা জরুরি। এখন কনসেপ্ট আসছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। একটু আগে আমি ওয়েটেড অ্যাভারেজ মানে কি, যে প্রত্যেকটা সোর্সের আমি টোটাল যে ফান্ড কালেক্ট করছি ওই সোর্স থেকে কতটুকু আমি নিচ্ছি এবং তার সাথে ওই সোর্সের কস্ট গুণ করা। যেমন এখানে আমরা যদি দুইটা ফর্মুলা দেখি, এখানে ই বাই ভি, ইতে এন্টারপ্রাইজ ই সমান হচ্ছে আমাদের মার্কেট ভ্যালু অফ ইকুইটি, অর্থাৎ ইকুইটি ক্যাপিটাল, টোটাল ইকুইটি ক্যাপিটাল। আমরা এখানে যেহেতু আমি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ইয়ে করছি, এই জন্য এই ইন্টারন্যাশনালি এগুলো এই ফলো করা হয়। আমাদের দেশে সাধারণত আমরা এই ডাব্লু দেখে অভ্যস্ত, এই দুইটা ফর্মুলা আমি এখানে রাখছি। তো ইতে কিছুই নাই, এটা ইকুইটি আর কি, ইকুইটি ভ্যালু। তো ইকুইটি ভ্যালু কি, আমরা যেগুলা চলমান যেগুলো শেয়ার বাজারে ট্রেড হয় যে কোম্পানিগুলো, তার টোটাল যে মার্কেট ক্যাপিটাল সেটাই। তাহলে ইকুইটি ক্যাপিটাল ভিতে টোটাল ভি, ভি হচ্ছে আমরা যদি একটু দেখি, ভি হচ্ছে টোটাল মার্কেট ভ্যালু, অর্থাৎ ই প্লাস পি প্লাস ডি। ইতে কি, অর্থাৎ আমি ইকুইটি থেকে টোটাল ফান্ড, মোট কথা ভি বলতে টোটাল ফান্ড, টোটাল ক্যাপিটাল। তাহলে টোটাল ক্যাপিটাল কি, আমি ইকুইটি থেকে টাকা নিয়েছি, আমি হচ্ছে প্রিফারেন্স শেয়ার ইস্যু করে টাকা নিয়েছি, আমি হচ্ছে ঋণ থেকে টাকা নিয়েছি। তাহলে টোটাল হলো, এই টোটাল দিয়ে আমি প্রত্যেকটা উৎস, এখানে ইকুইটির যে অ্যামাউন্ট নিয়েছি তাহলে ইকুইটিকে ভাগ দিব টোটাল দিয়ে, তাহলে ওয়েট পেয়ে গেলাম আমি, এই যে ওয়েট ডাব্লিউ ই, এই ডাব্লিউ ই সমান আসলে ই বাই বি, ই বাই ভি, অর্থাৎ ইকুইটির টোটাল ইকুইটিকে টোটাল ফান্ড দিয়ে আমি ভাগ, ওর সাথে আমি কস্ট অফ ইকুইটি, কেতে কস্ট, কস্ট অফ ইকুইটি দিয়ে গুণ দেবো, তাহলে এইটুকু হলো ইকুইটির কস্ট। তারপরে প্রিফারেন্স শেয়ারের ভ্যালুকে টোটাল ফান্ড দিয়ে ভাগ দেবো, তাহলে এর প্রিফারেন্স শেয়ারের ওয়েট পাওয়া গেল, এই ওয়েটকে আমি প্রিফারেন্স শেয়ারের কস্ট দিয়ে গুণ দেবো, তাহলে এটা হলো প্রিফারেন্স শেয়ারের কস্ট। এরপরে ডেট, লোন, ডেটকেও আমি কস্ট অফ ডেট দিয়ে গুণ দিব, কিন্তু এটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট করতে হবে 1 - টি, যেহেতু আমি এর আগে বললাম যে ট্যাক্স, এটা ব্যবহার আমরা নিচে প্র্যাকটিক্যালি দেখবো যে এটার ইমপ্লিকেশনটা কি। তাহলে আমার ট্যাক্স রেটটা বাদ দিতে হবে ঋণ থেকে, নেটটা করার জন্য, নেট ইফেক্টটা বের করার জন্য। তাহলে ডাব্লিউএসিসির ফর্মুলা হলো আসলে ওয়েট অফ ইকুইটি ইন্টু কস্ট অফ ইকুইটি
weight of preference share into weight of cost of preference share, weight of debt into cost of debt। এগুলো নিজে এক্সপ্লেন করা আছে, একটু দেখে নেবেন আপনারা। এখন এখানে একটা প্রবলেম দিয়ে রাখছে আপনার বোঝার জন্য। Assume XYZ Limited has equity worth 50 million, preference share 10 million, and debt worth 30 million. The cost of equity is 12%. এখানে দেওয়া আছে ইকুইটির কস্টটা দেওয়া আছে 12%, অর্থাৎ ইন্টারেস্ট রেট 12%। দি কস্ট অফ প্রিফারেন্স শেয়ার 8%, অর্থাৎ প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ডের রেট 8%। দি প্রি ট্যাক্স কস্ট অফ ডেট ইজ 6%। না, দ্য কস্ট অফ ইকুইটি, সরি, দি কস্ট অফ ইকুইটি 12%, এটা হলো ইকুইটির কস্ট দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করা লাগবে না। প্রিফারেন্স শেয়ারের দেওয়া আছে 8%, আর প্রি ট্যাক্স এটা হচ্ছে ডেটের রেট 6%, এবং ট্যাক্স রেট দেওয়া আছে 30%। তাহলে কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কি হবে আমার? তাহলে টোটাল আমার কত টাকার কত ফান্ড কালেক্ট করছি? 50 আর 10 60 আর 30 90, 90 মিলিয়ন ফান্ড আমি কালেক্ট করছি টোটাল। তাহলে ইকুইটি কত? তাহলে 50/90, এই যে 50/90, এটা তার ওয়েট। এবং ওই ইকুইটির কস্ট কত? 12%, মানে 0.12, এই যে 12% ইকুইটির কস্ট। এরপর কস্ট অফ প্রিফারেন্স শেয়ার 8%, তাহলে এই যে কস্ট অফ প্রিফারেন্স 8%, মানে 0.08। আর প্রিফারেন্স শেয়ার কত কালেক্ট করছে এই ফান্ড? ওখান থেকে প্রিফারেন্স শেয়ারের কালেকশন হচ্ছে 10 মিলিয়ন। তাহলে 10 মিলিয়ন, এই যে 10/90, তাহলে 10 মিলিয়নকে 90 দিয়ে ভাগ, 10/90 ইন্টু 0.08, অর্থাৎ 8% দিয়ে আমি গুণ করলাম প্রিফারেন্স শেয়ারের ওয়েটের সাথে। আর ইয়ার ওয়েট কত? ডেট ক্যাপিটাল নিয়েছি আমি 30 মিলিয়ন, আর টোটাল ফান্ড কালেক্ট করছি আমি 90, তাহলে 30/90 ইন্টু 0.06, এটা হচ্ছে 6% সমান। আর ট্যাক্স রেট 30%, অর্থাৎ 1/1 - 0.30, ট্যাক্স রেটটা বাদ। এটা বিয়োগ করলে 0.7, 0.7 দিয়ে 0.06 এর সাথে গুণ করলে 42, 6 × 7 = 42, 0.042। অর্থাৎ আমরা এখানে ট্যাক্সের কারণে কি দেখলাম? অ্যাকচুয়াল কস্ট 6% ইয়ে দেখাচ্ছে ইয়াতে ডেটে, কিন্তু অ্যাকচুয়াল যদি রিয়েল কস্ট চিন্তা করি, তাহলে রিয়েল কস্ট ঋণের হচ্ছে কিন্তু কম। কত? 4.2%, 4.2%, 6% থেকে ট্যাক্স রেট বাদ দিলে 4.2%। তাহলে আমি এই তিনটা আবার গুণ করলাম, গুণ করে করে যোগ করে WACC বেরোলো 8.96, অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ কস্ট 8.96। তাহলে কস্ট অফ ইকুইটি, তাহলে আমরা এর আগে বললাম কস্ট অফ ইকুইটি হলো যে সাধারণ শেয়ার হোল্ডার যে টাকা ইনভেস্ট করছে তাদের যে প্রত্যাশা, সেটাই হচ্ছে কস্ট অফ ইকুইটি। তো এগুলোর কিছু মডেল আছে, কারণ প্রত্যাশা তো এটা মনের কথা, আমরা কিভাবে বুঝবো? কিন্তু কিছু জেনারেলাইজ, কিছু অনেক থিসিস করে এটা বের করা হয়েছে কিছু ফর্মুলা, যেটা দিয়ে আমরা সেই এক্সপেকটেশনটা বের করি যে ইকুইটি হোল্ডারদের এক্সপেকটেশনটা কি হবে। তো এইখানে ফর্মুলা হলো, একটা হলো গর্ডন গ্রোথ মডেল, অর্থাৎ এখানে ডিভিডেন্ডের উপরে ভিত্তি করে এবং গ্রোথ প্রত্যাশা করে এটা এই মডেলটা তৈরি করা হয়েছে। অর্থাৎ লাস্ট ওই কোম্পানি যে ডিভিডেন্ড দিয়েছে, সে ডিভিডেন্ডের সাথে ওই কোম্পানির শেয়ার কারেন্ট মার্কেট প্রাইস এটা দিয়ে ভাগ দিতে হবে। দেওয়ার পরে তার যে গ্রোথ রেট আছে সেই গ্রোথ রেটটা যোগ করতে হবে, করলেই কস্ট অফ ইকুইটি বেরিয়ে যাবে। অর্থাৎ আমি এর আগে বলেছি আমার যে শেয়ার বাজার নিয়ে যে বিভিন্ন ভিডিও আছে আপনারা দেখবেন, সেখানে আমি বলেছি যে যে শেয়ার হোল্ডাররা তাদের তারা কি পায়? তারা পায় ডিভিডেন্ড পায়, আর তারা গ্রোথ এক্সপেক্ট করে যে আমার কোম্পানির শেয়ারের দাম বাড়বে। কেন বাড়বে? যে কোম্পানির গ্রোথ হবে, কোম্পানির গ্রোথ হবে, তার অ্যাসেটের গ্রোথ হবে, আলটিমেটলি সেই গ্রোথটা রিফ্লেকশন হবে শেয়ার প্রাইসের মধ্যে। তাহলে সে নগদ ডিভিডেন্ড পাবে, সে গরুর ফার্মে ইনভেস্ট করার মতো। সে যেমন দুধ পাবে, সেটা হলো আমরা বলতে পারি হচ্ছে ডিভিডেন্ড, এবং এখান থেকে বাচ্চা হবে, অথবা গরুটা মোটা তাজা মোটা হবে, স্বাস্থ্যবান হবে, ওজনে বাড়বে, দ্যাট ইজ গ্রোথ। তাহলে এখানে ডিভিডেন্ড প্লাস, অর্থাৎ নেক্সট ইয়ারের D1 বলতে এক্সপেক্টেড কামিং ইয়ার, অর্থাৎ লাস্ট ইয়ারে যে ডিভিডেন্ডটা দিয়েছে কোম্পানি, সেই ডিভিডেন্ডটার একটা গ্রোথ রেট আছে, সেটা তাহলে আগামী বছর একটা প্রত্যাশা করে। এখানে কনস্ট্যান্ট গ্রোথ মডেল ধরে নেওয়া হয় যে 5% বা 10% করে প্রতি বছর বাড়বে, ডিভিডেন্ড দিবে, গ্রোথ হবে কোম্পানির, ডিভিডেন্ডের গ্রোথ হবে 5% করে বা 1%। এইখানে
D1 সমান হচ্ছে তাহলে কি D0 1+G, 1 প্লাস মানে গ্রোথ রেট। অর্থাৎ আজকে যদি আমি 10 টাকা পাই ডিভিডেন্ড এই বছর, আমার যদি 10% গ্রোথ ধরি, তাহলে আগামী বছর যে আমি ডিভিডেন্ড পাবো 11 টাকা। এটা আমার প্রত্যাশা যে এই কোম্পানি 10% করে গ্রোথ হবে প্রতি বছর। তাহলে এই বছরে লাস্ট যদি ডিভিডেন্ড 10 টাকা দেয়, 10% যদি গ্রোথ হয়, তাহলে আগামী বছর 10%, 10 হাজারের 10 টাকার 10% হলো 1 টাকা। তাহলে 10 আর 1 11, তার মানে আগামী বছরের ডিভিডেন্ড হবে D1 হবে 11 টাকা। তাহলে D1 হচ্ছে নেক্সট ইয়ার প্রত্যাশিত ডিভিডেন্ড, নেক্সট ইয়ার কত হবে। আর D0 হচ্ছে লাস্ট ইয়ার যে কারেন্ট যে ডিভিডেন্ডটা দিয়েছে। তাহলে আমাদের মেন ফর্মুলা হচ্ছে D1/P0, P0 কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার, আর জিতে গ্রোথ রেট। এই হলো ফর্মুলা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এবিসি লিমিটেড, তার হলো শেয়ার প্রাইস বর্তমানে দাম 40 টাকা। সে লাস্ট ডিভিডেন্ড দিয়েছে, না, এক্সপেক্ট টু পে ডিভিডেন্ড নেক্সট ইয়ার, নেক্সট ইয়ারের ডিভিডেন্ড প্রত্যাশা করছে 2 টাকা। অর্থাৎ এখানে D1 এর মানই দেওয়া আছে, বলতেছে এক্সপেক্টেড ডিভিডেন্ড লাস্ট ইয়ারটার। আমার আর D1 ক্যালকুলেশন করতে হবে না, এখানে প্রবলেম দেখে বুঝতে হবে। এখানে বলা আছে ইট এক্সপেক্ট টু পে এ ডিভিডেন্ড অফ $2 নেক্সট ইয়ার। অর্থাৎ সে এক্সপেক্ট করতেছে 2 টাকা, আমরা টাকা হিসেবে বাংলাদেশ বলি যে 2 টাকা সে ডিভিডেন্ড পাবে আগামীবার। এবং ডিভিডেন্ডের গ্রোথ হচ্ছে তার গ্রোথ রেট হচ্ছে 5%। তাহলে জি এর মান 5%। তাহলে ফর্মুলা হলো লাস্ট ডিভিডেন্ডের সাথে আমরা গ্রোথ হিসাব করে এই 2টা পাই। যেহেতু এক্সপেক্টেড ডিভিডেন্ড এখানে দেওয়াই আছে D1, তাহলে D1 হলো 2, আর কারেন্ট মার্কেট প্রাইস 40 টাকায় যে শেয়ারের দাম, আর গ্রোথ রেট হচ্ছে 5%। 5% মানে 0.05। তাহলে এইটা গুণ ভাগ করে গুণ করে এটা হলো 10%। তাহলে কস্ট অফ ইকুইটি দাঁড়ালো 10%। আচ্ছা, এখন এই কস্ট অফ ইকুইটির এই ফর্মুলা ডিটারমিনেশনের কয়েকটা পদ্ধতি, এর মধ্যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যেটা আমি বললাম আমার আগের ভিডিওতে আপনারা দেখবেন, ওই জন্য আগে ওটা করেছি, এটা আমি পরে করলাম। তো কে সমান আর এফ প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস আর এফ। আর এম বলতে মার্কেট রিটার্ন, অ্যাভারেজ মার্কেটের যে রিটার্ন রিস্কি অ্যাসেটের সেটা। আর আর এফ হচ্ছে রিস্ক ফ্রি রেট, সাধারণত এটা গভর্নমেন্ট বন্ড, ট্রেজারি বন্ডের রেট। আর বেটা হচ্ছে ওই 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 কোম্পানি, আমি যেখানে ইনভেস্ট করতেছি, যে কোম্পানি শেয়ার কিনতেছি, ওই কোম্পানি রিলেটেড এর কি রিস্ক ফ্যাক্টর। আমি এর আগে বলেছি যে বেক্সিমকোতে ইনভেস্ট করা বা আরো যেগুলো একটু খারাপ দিকে, ফার্স্ট ফাইন্যান্স বা আইএলএফএসএল এ ইনভেস্ট করা আর হলো মেরিকোতে ইনভেস্ট করা সমান না। তাহলে এই বেটা এক একজনের এক এক রকম। তাহলে কোম্পানি স্পেসিফিক বা ফার্ম স্পেসিফিক তার রিস্ক ভোলাটিলিটি কি মার্কেটের তুলনায়, সেটা ওটার সাথে গুণ দিতে হবে রিস্ক প্রিমিয়াম। এইটুকুকে বলা হয় রিস্ক প্রিমিয়াম। আর এম মাইনাস আর এফ সমান রিস্ক প্রিমিয়াম। তা রিস্ক প্রিমিয়ামের সাথে বেটা গুণ করলে এবং ওর সাথে আর এফ রিস্ক ফ্রি রেট যোগ করলে পাওয়া যায় কস্ট অফ ইকুইটি। এটা হলো অ্যাজ পার সিএপিএম মডেল। আমরা যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 3.5%, মার্কেট রিটার্ন অর্থাৎ অ্যাভারেজ মার্কেট রিটার্ন রিস্ক অ্যাসেটের 9.5%, বেটা হচ্ছে 1.2। তাহলে কস্ট অফ ইকুইটি কত হবে? তাহলে 3.50 রিস্ক ফ্রি রেট প্লাস 1.2 ইন্টু 9.5% মাইনাস 3.5% ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে 10.7% বা 70% যাই হবে। এটা হলো সিএপিএম মডেল। এক নম্বরে করলাম আমরা গ্রোথ মডেল। সবই কিন্তু কস্ট অফ ইকুইটি, অর্থাৎ এক এক মডেলে এক এক ভাবে হিসাব করা হয়। নাম্বার 3-এ আর একটা আছে যেটা সাধারণত এটা কম ব্যবহার করা হয়, তারপর আমাদের জেনে রাখা ভালো। এটা বন্ড ইল্ড প্লাস রিস্ক প্রিমিয়াম। এটার ফর্মুলা হচ্ছে ইল্ড অন লং টার্ম ডেট প্লাস রিস্ক প্রিমিয়াম। এটা হলো ফার্ম স্পেসিফিক, অর্থাৎ বড় কোম্পানিগুলো তারা বন্ড ইস্যু করে, তাহলে তার বন্ডের যে ইল্ড, অর্থাৎ বন্ডের যে ইন্টারেস্ট সে পে করতেছে, এর সাথে বন্ডের মার্কেট প্রাইস দিয়ে ভাগ দিলে বন্ড ইল্ড পাওয়া যায়। সে বন্ড ইল্ডের সাথে রিস্ক প্রিমিয়াম যোগ করতে হবে, আর এম মাইনাস আর এফ, আর এম মাইনাস আর এফ যেটা রিস্ক প্রিমিয়াম, এইটুকু যোগ করলে কষ্ট হবে। যেমন এখানে দেওয়া আছে ইফ এক্স ওয়াই জেড 10 year বন্ড ইল্ড 6.5%, the analyst estimate 4% risk premium based on equity volatility and market condition, then KE সমান হবে 6.5%, 4% হন 10.5%। এগুলো কিন্তু, এটা কিন্তু সাবজেক্টিভ মেজার। এরপরে আসে আমরা 4 নম্বরে, এখানে আছে কস্ট অফ প্রিফারেন্স শেয়ার। কস্ট অফ প্রিফারেন্স শেয়ারটা কি? তাহলে কি প্রিফারেন্স শেয়ারকে কি দেয়? নির্দিষ্ট হারে ডিভিডেন্ড দেয়। তাহলে ডিভিডেন্ডটা দেয় সবসময় ফেস ভ্যালুর উপরে। তাহলে আমাকে জানতে হবে ফেস ভ্যালু কত আর ডিভিডেন্ডের রেট কত, দিয়ে একটা শেয়ার প্রতি কত টাকা ডিভিডেন্ড দেওয়া হচ্ছে এবং ওই শেয়ারের মার্কেট প্রাইস কত।
মার্কেট প্রাইস যদি বলি, অথবা অনেক সময় ডিসকাউন্টে বিক্রি করা হয় যদি নতুন ইস্যু হয়, তাহলে যে পরিমাণ, যে রেটে ডিসকাউন্ট বা প্রিমিয়ামে যাই হোক, যে রেটে শেয়ারটা প্রিফারেন্স শেয়ার সেল করতেছে সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে ডিভিডেন্ড যেটা দিবে, ডিভিডেন্ডটা হবে সবসময় ফেস ভ্যালুর উপরে, তাহলে ডিভিডেন্ডের অ্যামাউন্টকে ভাগ দিতে হবে ইয়া দিয়ে, টোটাল যদি শেয়ার চিন্তা করি তাহলে একটা প্রিফারেন্স শেয়ারের মূল্য দিয়ে, কারেন্ট মার্কেট প্রাইস। যেমন এখানে দেওয়া আছে ফিক্সড অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ার ডিপি সমান, আর P0 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য প্রিফারেন্স শেয়ার। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এ কোম্পানি ইস্যুস প্রিফারেন্স শেয়ার উইথ এ পার ভ্যালু 100, 7% হচ্ছে তার ডিভিডেন্ড রেট প্রিফারেন্স শেয়ারের, আর কারেন্ট ওই কোম্পানির শেয়ারের দাম 95 টাকা। তাহলে এখানে ফেস ভ্যালু বা পার ভ্যালু হচ্ছে 100 টাকা, তাহলে ডিভিডেন্ড কিন্তু কোম্পানি দিবে হলো এই ফেস ভ্যালুর উপরে, তাহলে 7% মানে 7 টাকা দিবে। তাহলে 7 টাকাকে ভাগ দিতে হবে 95 দিয়ে, 7 টাকাকে ভাগ দিতে হবে 95, কারণ এটা শেয়ারের কারেন্ট মার্কেট প্রাইস, সবসময় কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে ভাগ দিত। এটা যদি 105 হতো তাহলে 105 দিয়ে ভাগ দিত, কিন্তু উপরে 7ই থাকতো। অর্থাৎ এই ডিভিডেন্ড পেমেন্ট হবে ফেস ভ্যালুর উপরে। আচ্ছা, এরপরে কস্ট অফ ডেট। তাহলে কস্ট অফ ডেটের আমরা জানি যেহেতু কস্ট ইয়ে পাওয়া যায়, সেভিংস পাওয়া যায় ট্যাক্স রেট, তো এইটার ইন জেনারেল এটা ফর্মুলা কস্ট অফ ডেট আসলে ওয়াইটিএম, ইল টু ম্যাচুরিটি। অর্থাৎ ওই একটা বন্ডের কথা যদি চিন্তা করি, তাহলে ওইটা যদি আজকে কিনে আমি তার ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখি, তাহলে আমি কি পরিমাণ আয় করব, সেটাকে আমরা বলি ইল টু ম্যাচুরিটি। তাহলে ইল টু ম্যাচুরিটি এটা সমান সমান কি, তাহলে এখানে আয়ে ইন্টারেস্ট পেমেন্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট, এফটা হচ্ছে ফেস ভ্যালু, আর পিটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য বন্ড। তাহলে ফেস ভ্যালু থেকে কারেন্ট মার্কেট প্রাইস বিয়োগ করছে, বিয়োগ করার পরে ইন্টারেস্ট পেমেন্টটা যোগ করছে, এবং এর নাম্বার অফ ইয়ার, ওই 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 বন্ডটা বা ওই ঋণের মেয়াদ আরো কতটুকু পূর্তে বাকি আছে এখন থেকে। এখন 10 বছর মেয়াদি যে বন্ড আমি এসে এখন কিনতেছি, হয়তো 3 বছরে অলরেডি চলে গেছে, তার মানে আমি 7 বছর, 3 বছর অন্য কেউ বেনিফিট পেয়েছে যার কাছে ছিল, আমি বন্ডটা এখন কিনতেছি, তাহলে আমি আর 7 বছর পাবো, তাহলে এন এর মান হবে 7 বছর। অর্থাৎ আমি যদি এখন কিনি, আমি 7 বছর আমার ম্যাচুরিটি, অ্যাকচুয়ালি বন্ডের ম্যাচুরিটি ছিল 10 বছর কোম্পানি যখন ইস্যু করছে, কিন্তু আমি সেকেন্ডারি মার্কেট থেকে আজকে কিনতেছি, তাহলে আজকে কিনলে পরে আমি এখন থেকে যদি আমি ইস্যু করার 3 বছর পর কিনি, তাহলে আমি এখনো 7 বছর আমি 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 ইন্টারেস্ট পাবো। এটা হচ্ছে এন। একইভাবে এফ আর প্লাস বি দিয়ে ভাগ 2, এটা হলো কমন ফর্মুলা, বাট ইন জেনারেলি এই কস্ট অফ ডেট বলতে এই ফর্মুলাটাই ব্যবহার করা হয়। অর্থাৎ কস্ট অফ ডেট সমান কেডি ইন্টু 1 - টি, কেডি ইন্টু 1 - টি। কেডি বলতে এখানে ইন্টারেস্ট রেট, আর টি বলতে ট্যাক্স রেট। যেমন এখানে দেওয়া আছে, এ ব্যাংক ইস্যুস বন্ড উইথ ওয়াইটিএম 8%, দি কর্পোরেট ট্যাক্স রেট ইজ 30%। তাহলে আফটার ট্যাক্স কেডি কত হবে, তাহলে 8% রেট আর 1 - টি, 1 - টি ট্যাক্স রেট 30% দিয়ে 5.6, অর্থাৎ সে 8%-এ ইস্যু করছে ঠিকই ওই কোম্পানি, কিন্তু ব্যাংক, কিন্তু ব্যাংকের অ্যাকচুয়াল খরচ যাচ্ছে 5.6%, কারণ ব্যাংক যখন তার প্রফিট হিসেব করবে তখন এই ট্যাক্সে সেভিংস পাবে ওখান থেকে। তাহলে আমরা এখানে একটা কেস স্টাডি এখানে দেওয়া আছে, ওইগুলোর উপরে এইটা একটু আপনারা দেখে নেবেন, এটা নিয়ে আমি কথা বলবো না। তাহলে আমরা কনক্লুশনে তাহলে কি বলছি আমরা, তাহলে দি কস্ট অফ ক্যাপিটাল ইজ নট মেয়ারলি ম্যাথমেটিক্যাল এক্সারসাইজ, ইটস এ স্ট্র্যাটেজিক কম্পাস ফর ব্যাংকিং প্রফেশনালস, গ্রাজুয়েট স্টুডেন্টস অ্যান্ড ফাইন্যান্স প্র্যাকটিশনার্স, আর nones understanding stables, better loan pricing, robust risk assessment, and effective capital allocation. Whether using CAPM, the dividend growth model, or YTM, the key is to use the appropriate model for the context and always anchor decision in the firm's overall cost of funds. In an environment of rising interest rates and volatile markets, accurately estimating the cost of capital is more crucial than ever. It ensures that financial institutions not only survive but thrive by making decisions that consistently create value for shareholders and stakeholders alike. অর্থাৎ একটা ফার্মের যে স্টেক হোল্ডার আছে, অর্থাৎ স্টেক হোল্ডার কারা, যারা ওইখানে ঋণ দিয়েছে, যারা ওইখানে ইনভেস্ট করেছে, তার কমন শেয়ার কিনেছে, যারা প্রিফারেন্স শেয়ার কিনেছে, তারা সবাই স্টেক হোল্ডার। আরো স্টেক হোল্ডার আছে
এমপ্লয়ি আছে, সোশ্যালের ইয়ার আছে, সেটা বাদ দিলাম। এখন আমরা ফাইন্যান্সের দৃষ্টিতে এখন যেহেতু কস্ট অফ ক্যাপিটাল, আমি শুধু এর সাথে রিলেটেড স্টেক হোল্ডার নিয়ে কথা বলছি। তাহলে শেয়ার হোল্ডার এবং ডেট হোল্ডার, তাদের যে চাওয়া পাওয়া, ডেট হোল্ডারের চাওয়া হলো সে সময় মতো ইন্টারেস্টটা পাবে। আর ইকুইটি হোল্ডার, প্রিফারেন্স শেয়ার হোল্ডার, সে তার এক্সপেকটেশন হলো সে ডিভিডেন্ডটা নিয়মিত পাবে, যে পরিমাণ ডিভিডেন্ড ইস্যুর সময় বলা আছে যে 10% বা 5% বা 8%। আর সাধারণ শেয়ার হোল্ডার, তাদের প্রত্যাশা, তাদের যে এক্সপেক্টেড রিটার্ন, সেটা সিএপিএম মডেল অথবা গ্রোথ মডেল, আমরা যেটা বললাম কনস্ট্যান্ট গ্রোথ মডেল, এর যে কোনোটা, অথবা ওয়াইটিএম মডেল, যেভাবে আমরা করি, এটা হচ্ছে ইকুইটি হোল্ডারদের কস্ট। এখন আমি একটু ব্যাংকিং ডিপ্লোমার দুইটা প্রবলেম এখানে আমি সলভ করে, একটু লম্বা সময় হয়ে যাচ্ছে, তারপরে যে একটু ধৈর্য ধরে শুনবেন আমরা আশা করি, যারা আপনারা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার্থী আছেন। এইখানে আমি একটা প্রশ্ন, এটা আসছে সিক্সথ ব্যাংকিং ডিপ্লোমা প্রফেশনাল এক্সাম 2025, এইটাতে আসছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর 6-এর এ অ্যান্ড বি। তাহলে প্রবলেমটা কি আছে একটু পড়ি। বলছে দ্য মার্কেট ভ্যালু অফ ইকুইটি অফ এবিসি কর্পোরেশন ইজ বিডিটি 40 crore, কনসিস্টিং অফ 2 crore আউটস্ট্যান্ডিং শেয়ারস, প্রাইস অ্যাট বিডিটি 20 per share. The market value of debt is BDT 60 crore and the company pays an annual interest rate of 8% per annum on its debt. The corporate tax rate is 30% per annum. The beta of the company's stock is 1.2 and the risk-free rate is 4%. The market risk premium is 6%. Calculate the cost of equity using CAPM. B তে বললো based on the provided information calculate the WACC for ABC Corporation. তাহলে এর রিকোয়ারমেন্টে আসছে সিএপিএম অনুযায়ী আমাকে বলছে কস্ট অফ ইকুইটির মূল্যটা নির্ধারণ করতে। তাহলে সিএপিএম এর আমাদের ডাটা যদি আমরা দেখি, গিভেন ডাটা কি কি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে ইকুইটি ভ্যালু, ইকুইটির পোর্শন কত 40 crore। এটা একটু ভাগ করে বলতেছে প্রতিটা শেয়ারের দাম 20 টাকা এবং 2 কোটি শেয়ার আছে। তাহলে 2 কোটিকে 20 কোটি দিয়ে 20 টাকা দিয়ে গুণ করলে হয় 40 কোটি। তাহলে 40 কোটি টোটাল ইকুইটি ভ্যালু, মার্কেট ইকুইটি ভ্যালু, অর্থাৎ ইকুইটি থেকে টাকা সংগ্রহ হয়েছে 40 crore। কিভাবে? 20 টাকা প্রতিটা শেয়ারের দাম, 2 কোটি শেয়ার ইস্যু করছে, তাহলে 2 কোটির সাথে 20 গুণ দিলে 40 কোটি। এটা হলো ইকুইটির ফান্ডিং। ডেট, লোন নিয়েছে 60 কোটি এবং তার রেট হচ্ছে 8%। কর্পোরেট ট্যাক্স রেট 30%। বেটা দেওয়া আছে 1.2, রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 4%, আর মার্কেট রিস্ক প্রিমিয়াম বলছে 6%। তাহলে একদম সোজা সিএপিএম এর ফর্মুলাটা কি? সিএপিএম এর ফর্মুলা হচ্ছে, এখানে এক্সপেক্টেড রিটার্ন সমান আর এ প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস আর এফ। আচ্ছা, এরপর আমি ফর্মুলাটা আসলে এখানে এক্সপেক্টেড রিটার্ন সিএপিএম এর যে অরিজিনাল ফর্মুলা, এটা এখানে দিয়ে দেবো, আমি এটা খেয়াল করি নাই। তাহলে এখানে আমরা রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 4%, বেটা দেওয়া আছে 1.2, আর এই আর এম মাইনাস আর এফ এইটুকুই কিন্তু রিস্ক প্রিমিয়াম, এইটুকু দেওয়া আছে আমাকে। আর যদি এখানে বলা থাকতো যে মার্কেট রিটার্নে এত, তাহলে আমাকে বিয়োগটা করতে হতো। এখানে কিন্তু একটু চালাকি খাটাইছে এরা, আর এম মাইনাস আর এফ এইটুকু কিন্তু রিস্ক প্রিমিয়াম, সেটা দেওয়া আছে। বলছে যে এখানে প্রবলেমে রিস্ক প্রিমিয়াম, এই যে রিস্ক প্রিমিয়াম হচ্ছে 6%, তার মানে আর এম মাইনাস আর এফ এর সমান মান হচ্ছে 6%। তাহলে আমি মানগুলো বসাই দিলাম। 4% রিস্ক ফ্রি রেট, 1.2 বেটা, আর এই আর এফ মাইনাস আর এফ এইটুকু সময় রিস্ক প্রিমিয়াম, এটুকু হলো 6%, দিয়ে ক্যালকুলেশন হলো 11.2%। তাহলে এ নাম্বারের কাজ শেষ। আর বিতে বলছে কস্ট অফ ইকুইটি, কস্ট অফ অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে, ওয়েটেড অ্যাভারেজ। তো ওয়েটেড অ্যাভারেজ করতে গেলে এখানে আমরা দেখলাম দুইটা সোর্সে। ওয়েটেড অ্যাভারেজের নর্মাল ফর্মুলা হচ্ছে আমার কস্ট অফ ইকুইটি, তার ওয়েট দিয়ে আমরা এর আগে আলাপ করে আসলাম। এখন খালি শুধু আমরা ফর্মুলাটা দেখি কিভাবে। তাহলে টোটাল কত টাকা লোন, ফান্ড টোটাল হচ্ছে 100, শেয়ার হচ্ছে 40 কোটি, আর লোন হচ্ছে 60 কোটি। তাহলে 100 crore, 100 crore মধ্যে তাহলে ইকুইটির ওয়েট কত 0.4, অর্থাৎ 40কে 100 দিয়ে ভাগ, আর 60 নিচে হচ্ছে ডেট। তাহলে টোটাল ফান্ড কত 100, টোটাল ক্যাপিটাল, তাহলে টোটাল ক্যাপিটালকে এই ডেটের অংশকে টোটাল ক্যাপিটাল দিয়ে ভাগ দিলে 100 দিলে এখানে পাওয়া গেল 0.6। তাহলে কস্ট অফ ডেট আফটার ট্যাক্স কত হবে? তাহলে কেডি সমান আসবে কেডি ইন্টু 1 মাইনাস টিসি, তাহলে 8% ইন্টু 1 মাইনাস
0.30 ট্যাক্স রেট, তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে 5.6%। তাহলে ডাব্লিউএসিসি হবে কত? ওয়েট, ইকুইটির ওয়েট 0.4, আর ইকুইটির কস্ট আমরা পাইলাম এই যে সিএপিএম অনুযায়ী 11.2, এই যে 11.2%। আর ডেটের ওয়েট 0.6, এবং ডেটের আফটার ট্যাক্স রেট পেলাম 5.6। তাহলে 5.6 দিয়ে গুণ দিলাম, এগুলোকে গুণ দিলেই রেজাল্ট আসবে 7.84। তার মানে ডাব্লিউএসিসি এর এবিসি এর কর্পোরেশনের মান হচ্ছে 7.84। তাহলে ফাইনাল সামারি কি দাঁড়ালো? কস্ট অফ ইকুইটি হলো 11.20%, আফটার কস্ট ডেট, এটার কস্ট অফ ডেট হচ্ছে আফটার ট্যাক্স 5.60%, ওয়েট অফ ইকুইটি 40%, ওয়েট অফ ডেট 60%, আর ডাব্লিউএসিসি হলো 7.84%। আচ্ছা, এখানে আরো কিছু লিঙ্ক আছে, আপনারা এই লিঙ্কগুলো ব্যবহার করে সেগুলোতে একটু দেখতে পারবেন। আপনারা এখানে রাইটিং আছে কিছু। এবারে আমি ব্যাংকিং ডিপ্লোমা 2024 সালের একটা প্রবলেম, 3 নাম্বার এবিসি, এরখানে প্রবলেমটা দেখি। হোয়াট ইজ ডাব্লিউএসিসি, হাউ ডু ইউ ক্যালকুলেট ইট? এখানে এটার, আর বিতে কি বলছে? কোম্পানি এক্স ওয়াই জেড হ্যাজ এ কস্ট অফ ইকুইটি 12%, এ কস্ট অফ ডেট 5%, অ্যান্ড ট্যাক্স রেট 25%। এখানে কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 12%, এটা ক্যালকুলেশন করা লাগবে না। কস্ট অফ ডেট দেওয়া আছে 5, আর ট্যাক্স রেট দিতে 25%, এখানে আফটার ট্যাক্স করে নিতে হবে কেডি 1 - টি। দি কোম্পানি ইকুইটি ভ্যালু 10 মিলিয়ন, অর্থাৎ ইকুইটি 10 মিলিয়ন আছে, আর কস্ট হচ্ছে 12%, আর ডেট ভ্যালুড 5 মিলিয়ন, তার মানে 5 মিলিয়ন হচ্ছে ডেট। তাহলে এখন ডাব্লিউএসসিসি বের করতে বলছে। সিতে বলছে, সি নাম্বার বলো, হোয়াই ডু ইউ মাল্টিপ্লাই বাই 1 - ট্যাক্স রেট ইন ক্যালকুলেশন অফ ডাব্লিউএসসিসি? কেন তুমি এটা 1 - ট্যাক্স রেট করবা, যদি এই আলোচনা আমি এর আগে হয়ে গেছে? তাহলে ডাব্লিউএসসিসি হাউ ডু ইউ ক্যালকুলেট, এখানে আমরা এর অলরেডি এটা আলোচনা করছি, এটা নিয়ে আর কথা বলবো না। আচ্ছা, এরপরে ডাব্লিউএসিসি ক্যালকুলেশন ফর এক্স ওয়াই জেড। এবার আমরা ক্যালকুলেশনটা দেখি। কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, কি কি গিভেন ডাটা দেওয়া আছে? 12%, কস্ট অফ ডেট 5%, ট্যাক্স রেট 25%, মার্কেট ভ্যালু অফ ইকুইটি 10 মিলিয়ন, মার্কেট ভ্যালু অফ 5 মিলিয়ন। তাহলে ওয়েট কত? এখানে ওয়েট হচ্ছে, আমরা যদি দেখি টোটাল ক্যাপিটাল কত, টোটাল হলো 10, আর এখানে 5 হচ্ছে 5 মিলিয়ন ডেট, আর 10 মিলিয়ন ইকুইটি, তাহলে টোটাল 15। তাহলে টোটাল ফান্ড 15, তাহলে আমাকে ওয়েট করার সময় কি করতে হবে? তাহলে 10/15, এই যে ইকুইটির ওয়েট 10/15, এটা পাওয়া গেল 0.6667। আর ডেটের ওয়েট হচ্ছে 5/15, টোটাল ফান্ড 15, 5 দিয়ে 15কে ভাগ, তাহলে 0.33 আসলো। তাহলে আফটার আফটার ট্যাক্স কস্ট অফ ডেট কি? তাহলে কেডি 1 - টিসি, তাহলে 5% হলো বিফোর ট্যাক্স, এর সাথে 1 - টি বাদ দেওয়া হলো, ট্যাক্স রেট 0.25, 25% মানে 0.25। তাহলে 5% ইন্টু 0.75, এটা করলে 3.75। তাহলে ডাব্লিউএসিসি সমান তাহলে কত হবে? ওয়েট ইন্টু তার রেট, তাহলে কস্ট অফ ইকুইটির কস্ট অফ ইকুইটি হচ্ছে 12%, আর ইকুইটির ওয়েট হচ্ছে 0.667, আমরা বের করলাম একটু আগে। আর কস্ট অফ ডেট হলো 3.75, আর এই 3.33 তার ওয়েট, ওয়েট দিয়ে তার কস্টকে গুণ করলাম, আফটার ট্যাক্স দিয়ে পাওয়া গেল 9.25। তার মানে ডাব্লিউএসসিসি বি নাম্বারের উত্তর 9.25%। এখন বলছে, হোয়াই ডু ইউ মাল্টিপ্লাই বাই 1 - ট্যাক্স রেট ইন ক্যালকুলেশন অফ ডাব্লিউএসসিসি? উই মাল্টিপ্লাই দ্য কস্ট অফ ডেট বাই 1/6 বিকজ ইন্টারেস্ট রেট পেমেন্টস অন ডেট আর ট্যাক্স ডিডাক্টেবল। যেটা আমরা বলছি যে ইন্টারেস্ট ক্যাপিটাল ব্যবহার করার কারণে ট্যাক্স কমে আসে। যেমন একটা কোম্পানি যদি 100% ইকুইটি হয়, অর্থাৎ শেয়ার হোল্ডাররা পুরো টাকা দিয়েছে, দিয়ে প্রফিট করলো কথার কথা 1 লাখ, এন্ড যদি তার 30% ট্যাক্স রেট হয়, তাহলে তাকে 30,000 টাকা ট্যাক্স দিয়ে দিতে হবে। এবার কোম্পানি ওই 1 লাখ টাকায় প্রফিট করলো, কিন্তু 100% ইকুইটি ক্যাপিটাল না, ওখানে সাপোজ 100 টাকার মধ্যে 1 কোটি বা 10 লাখ যাই বলি, মোট কথা 30% যদি সে ডেট থেকে নিয়ে আসে, তাহলে 30%-এর জন্য কি হবে? ওই মোট প্রফিট এখন 1 লাখ বলতেছি, তাহলে 1 লাখ থেকে তখন প্রফিটটা একটু কমবে। কারণ কি? ওই যে ইন্টারেস্টটা বাদ দিবে, তাহলে যখনই যেটা বাদ দিবে তখনই কিন্তু ট্যাক্সের পরিমাণ কমে যাবে। আর আর যদি সে পুরো টাকা নিজের হতো, পুরোটার উপরে ট্যাক্স দিতে হতো। এটাই হলো এখানে বিউটি। তাহলে রিজন কি? যে ইন্টারেস্ট এক্সপেন্স রিডিউসেস দ্য কোম্পানিজ ট্যাক্সেবল ইনকাম। লোয়ার ট্যাক্সেবল ইনকাম মিন্স লোয়ার ট্যাক্সেস পেড টু দ্য গভর্নমেন্ট। এই কারণে ইফেক্টিভ রেট, দি ইফেক্টিভ কস্ট অফ ডেট ইজ দেয়ারফর
লোয়ার দ্যান দ্য স্টেটেড ইন্টারেস্ট রেট, অর্থাৎ যে পরিমাণ রেট আমরা বলা থাকে অ্যাকচুয়ালি ঋণের খরচ ইফেক্টিভ রেট কম হয় ওই ট্যাক্সের কারণে। তাহলে ইউজিং কোম্পানি এক্স ওয়াই জেড, যেটা আমরা এখনই ক্যালকুলেশন করলাম, বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট ইজ 5%, ওখানে বলা ছিল 5%। আমরা যদি প্রবলেমটা দেখি, এখানে প্রবলেমটা ছিল এই যে এখানে 5%, 5% ঋণের রেট আর ট্যাক্স রেট 25%। তাহলে ট্যাক্স 25% বাদ দেওয়ার পরে, এটাই এখানে আমরা একটু ইয়া করছি। হ্যাঁ, তাহলে ট্যাক্স রেট এখানে 5%, এই 25% বাদ দেওয়ার পরে তাহলে আসলো 3.75। তাহলে কোম্পানি অ্যাকচুয়ালি 3.75% এই লোনের জন্য ব্যয় করতেছে, 5% না, কারণ ট্যাক্স বেনিফিট পাচ্ছে। Reflects the true cost to the company since the government effectively bears part of the interest cost through reduced taxes. The net cost to the company is the after-tax interest expenses. WACC aims to measure the actual cost of financing from the company's perspective. Ignoring the tax shield would overstate the cost of debt and therefore overstate the WACC। অর্থাৎ যদি ট্যাক্সের এই ইফেক্টটা বাদ না দেওয়া হয় তাহলে কি হবে, কস্ট অফ ক্যাপিটাল বেশি দেখাবে। তাহলে আমাদের উদ্দেশ্য হলো অ্যাকচুয়াল কস্ট অফ ক্যাপিটাল বের করা, যেহেতু ট্যাক্স সেভিংস পাওয়া যাচ্ছে এই ঋণ ক্যাপিটাল ব্যবহার করার জন্য, এই জন্যই ট্যাক্সের ইয়েটা বাদ দিয়ে ঋণের ইফেক্টিভ রেটটা বের করতে হবে, এটা জরুরি। তাহলে আমাদের সামারিতে কি বলতে পারি, যে কস্ট অফ ইকুইটি ছিল 12%, কস্ট অফ ডেট 5%, অ্যাভারেজ কস্ট অফ ডেট আফটার ট্যাক্স 3.75, ওয়েট অফ ইকুইটি 667, ওয়েট অফ ডেট 33.30% এবং ডাব্লিউএসিসি হলো 9.25%। তো এই ছিল আলোচনা। আশা করি অনেক সময় ধরে আমি আপনাদের সাথে এটা বোঝানোর চেষ্টা করলাম আমার সীমিত জ্ঞানে। আশা করি আমার এই লেকচারটা বা এই বক্তব্যটা যদি এ টু জেড কেউ শোনে, কস্ট অফ ক্যাপিটাল নিয়ে তার কোনো কনফিউশন থাকার কথা নয়। এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, আপনার কমেন্ট সেকশন বা এর মাধ্যমে আমাকে রিচ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে। তবে আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, আমার এই আলোচনা ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট করবেন যাতে করে সবাই বুঝে যে না, আমার এটা একটা ভ্যালুয়েবল কন্টেন্ট। আর যদি ভালো না লাগে তো তা কিছু করার নাই। আমি চেষ্টা করেছি, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু প্রডিউস দ্য আউটকাম of this lecture effectively, so that you can increase your knowledge, you can enrich your knowledge regarding cost of capital. It is a very, very core concept in finance. সো থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমার সাথে ছিলেন, যারা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আবার অনুরোধ রইল। এরপরে এনপিভি আইআরআর নিয়ে আমি একটা এপিসোড করব। থ্যাংক ইউ ভেরি মাচ।